নীল ঢুকে দেখল দোকানের ভিতরে প্রায় 10 জনেরও বেশি অ্যান্টিক শপের মালিক বেশ সজোরে চিৎকার করে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। আমি হলপ করে বলতে পারি যে এটা নকল। আচ্ছা তাই? তাহলে আমিও হলপ করে বলছি যে এটা আসল পেইন্টিং। আরে কি বলছেন মশাই, এটা রং চটে গিয়েছে একদম, কিভাবে আসল হতে পারে? সবাই মিলে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিল শালিনীর অ্যান্টিক স্টোরকে। ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল নীল। তখনই ওর নজর এক ব্যক্তির উপর পড়ল। সে আর কেউ নয়, শালিনীর বাবা যোগেশচন্দ্র মিত্র। নীল দেখল যোগেশবাবু টেবিলের সামনে দাঁড়িয়ে একটা পেইন্টিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। যোগেশ কাকা, কখন থেকে তো আপনি পেইন্টিংটা দেখে চলেছেন, এটা দেখে কিছু বুঝতে পারলেন? একটি মেয়ের গলা ভেসে এলো নীলের কানে। এই আওয়াজটা বেশ চেনা চেনা লাগলো নীলের। সে মুখ ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখল সামনে পল্লবী দাঁড়িয়ে। নীলদা, তুমি এখানে? পল্লবীর নজরও নীলের উপর পড়তেই ও অবাক হয়ে প্রশ্ন করল। নীল কিছু উত্তর দেওয়ার আগেই শালিনী যোগেশের দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা, তুমি বলছিলে না এমন কাউকে ডাকা উচিত যে বলে দিতে পারবে এই ছবিটা আসল নাকি নকল? আমি এমন একটা মানুষকেই খুঁজে নিয়ে এসেছি। এই বলেই নীলের দিকে তাকালো শালিনী। যোগেশচন্দ্র মিত্র হীরের ব্যবসায়ী, কিন্তু ছোটবেলায় বাবার কাছ থেকে উনি অ্যান্টিক জিনিসপত্রের বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছিলেন। শুধুমাত্র কলকাতাতেই তার জ্ঞানের আলোচনা হতো এমন নয়, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে ভারতের সবথেকে ভালো অ্যান্টিক অ্যাপ্রেজার বলা হতো। এই মুহূর্তে সেও এই পেইন্টিংটা দেখে বলতে পারছে না যে এটা আসল না নকল। অন্য কেউ বলতে পারবে? এও কি সম্ভব? ওনার থেকে বেশি জ্ঞান আর কার মধ্যেই বা আছে? এরই মধ্যে অন্য দোকান মালিকদের মধ্যে থেকে একজন বলে উঠল, যোগেশ স্যার, আপনি এই পেইন্টিংটা চিনতে পারছেন না? এটা আসল না নকল বুঝতে পারছেন না আপনি? আমি ভাবতে পারিনি আপনি এই পেইন্টিংটার অথেন্টিসিটি বুঝতে পারবেন না। যদি আপনি না পারেন তাহলে আর কে পারবে? আপনি কোনো মজা করছেন না তো? নাকি এখন আপনার অ্যান্টিক জিনিস চিনতে পারার ক্ষমতা চলে গেছে? এত অধৈর্য হলে চলবে না। এটা একটা ল্যান্ডস্কেপ পেইন্টিং। এইসব পেইন্টিংয়ের ক্ষেত্রে আসল নকল চিনতে পারা খুব কঠিন। কিভাবে কারুকার্য করা আছে শুধু সেটা দেখলেই হয় না, ছবির কালার, টেক্সচার, এমনকি পেপারটাও পরখ করে নিতে হয়। এগুলো ভীষণ জরুরি। বেশ গম্ভীর গলায় বলে উঠলেন যোগেশ, তুমি যে পেইন্টিংটা নিয়ে এসেছো সেটা সত্যিই ভালো। স্টাইল দেখে মনে হচ্ছে যে এটা অনেক পুরনো পেইন্টিং। যোগেশ মিত্রের নজর এখনও ওই পেইন্টিংয়ের দিকেই ছিল। পেইন্টিংটা ভালো লাগলেও এখনও ওনার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এবার ফাইনাল সিদ্ধান্ত শোনালেন যোগেশ। তিনি বললেন, আমার মনে হয় এই পেইন্টিংটা খুব পাতলা আর কালারটাও ফিকে হয়ে গেছে। প্রাচীন যুগের ন্যাচারাল কালার্স এরকম ফিকে হয়ে যায় না। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে আমার এই পেইন্টিংটা নকল? রাগ দেখিয়ে বলল এক ব্যক্তি। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। যদিও যোগেশ তার সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা করলেন না, তবু আজ অবধি ওনার কথার উপর কেউ কথা বলার সাহস পায়নি। ওনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা কারও নেই। যোগেশবাবু বলে দিয়েছেন এটা নকল মানে এটা নকলই, ওনার উপরে কোনো কথা হবে না। যোগেশবাবুর সিদ্ধান্তই শেষ কথা। অ্যান্টিক স্টোরের মালিকরা বেশ জোর গলায় যোগেশবাবুকে সমর্থন করে কথাগুলো বলল। কিন্তু সেই সময় নীল এগিয়ে এসে বলল, আমি কি একবার এই পেইন্টিংটা দেখতে পারি? এই মাথা মোটাটা আবার কোথা থেকে চলে এলো? এর সাহস তো মন্দ নয়। যোগেশবাবুর সিদ্ধান্তের উপরে কথা বলতে এসেছে। এই যে ছোকরা, তোমার হিরোগিরি অন্য কোথাও গিয়ে দেখাও। যোগেশবাবু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই পেইন্টিংটা নকল। এখানে তোমার টিপ্পনির আর কোনো প্রয়োজন নেই। যাও গিয়ে নিজের কাজ করো। প্রতিবার তোমার তুক্কা কাজে লাগবে এমন ভাবলে ভুল করবে। প্রতিবার কি আর লটারি পায় মানুষ? যোগেশবাবু সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরেও তোমার কথা বলার কি প্রয়োজন? বেকার নিজেকে হাসির পাত্র বানাচ্ছ তুমি। নীলকে যা ইচ্ছে তাই বলতে শুরু করলো অন্যান্য দোকানের মালিকরা। আগেরবারের মতো এবারেও নীল নিজের স্মার্টনেস দেখিয়ে সত্যি প্রমাণ করবে এমনটি হতে দেবে না কেউ। তাই নীল মুখ খুলতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই ওকে ঘিরে ধরল। এদিকে পল্লবীরও এসব খুব একটা সুবিধের বলে ঠেকছিল না। পল্লবী খুব একটা কাছ থেকে জানে না নীলকে, কিন্তু কল্যাণীর জন্মদিনের দিন নীল হীরের বিষয়ে বিভিন্ন কথা বলছিল। এই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল পল্লবীর। সে মনে মনে ভেবেছিল নিশ্চয়ই নীলদার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট রয়েছে। তাই সে আগের মতো আর ঘেন্না করত না নীলকে। যদিও এই পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। এটা একটা পেইন্টিং। যোগেশ মিত্র যেটাকে নকল তকমা দিয়ে দিয়েছেন, যোগেশের থেকে বেশি জ্ঞান এই বিষয়ে কারো নেই। এ কথা বোঝার পরও নীলদা কেন কথা বাড়াচ্ছে? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এসব ভেবে মনে মনে হাসছিল পল্লবী। জানি না জেঠু এই কার্টুনটার মধ্যে কি এমন দেখেছিল যে নিজের মেয়ের জামাই করল। এ শুধু সেন পরিবারকে ছোট করতে পারে। সব জায়গায় গিয়ে একটা জোকারের মতো কাণ্ড না ঘটালেই নয়। সর্বঘটের কাঁঠালি কলা,
ভুল করেছিল জেঠু, এখন সবাই মিলে সেই ভুলের মাসুল গুনছি। মুখ বেঁকিয়ে এসব কথাই মনে মনে ভাবছিল পল্লবী। এদিকে যোগেশও ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন নীলের দিকে। চেনা চেনা লাগছে ছেলেটাকে। সোফা থেকে উঠে বলল, তুমি তুমি তো সেন বাড়ির জামাই, তাই না? বাবা, আমি একে আমার স্টোরে কাজ দিয়েছি। আমাদের স্টোরের কর্মচারীদের মধ্যে সবথেকে উঁচু পজিশনে ও আছে। ওর মধ্যে আসল নকল চিনতে পারার অদ্ভুত ক্ষমতা রয়েছে জানো। শালিনী বেশ উৎফুল্ল হয়ে কথাগুলো বলল, কিন্তু কথা শেষ হতে না হতেই ওখানে উপস্থিত অ্যান্টিক শপের মালিকরা হো হো করে হাসতে শুরু করে দিল, যেন শালিনী একটা দারুণ জোকস শুনিয়েছে। শালিনী এই ছেলেটাকে নিজের স্টোরে কাজে নিয়েছে, আর কাউকে পেল না। আগেরবার এই ছেলেটা লাকি ছিল, তাই ওর ধারণা মিলে গিয়েছিল, কিন্তু একবার হয়েছে বলে প্রতিবার হবে এমন কোনো কথা নেই। আর তার উপর যেখানে যোগেশবাবু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সেখানে ও আর কি বলবে? কি জানি বাবা, লোকে বলে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। এই নীল সেটারই উদাহরণ। খেলা জমে যাবে। অ্যান্টিক শপের মালিকরা নিজেদের মধ্যে এসব কথা বলে হাসাহাসি করছিল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে যোগেশ নিজের মেয়ের দিকে তাকালেন। নিজের মেয়েকেও এই ছেলেটি হাসির খোরাক না বানিয়ে দেয়। বাবা হিসাবে এতটুকু চিন্তা তো হবেই। আগে কোনোদিন নীলের সঙ্গে যোগেশ মিত্রের সামনাসামনি কথা হয়নি, কিন্তু যোগেশ ওর বিষয়ে অনেক কিছু শুনেছেন। অবশ্যই সেগুলো সবই খারাপ কথা। যোগেশ শুনেছিলেন যে সেন পরিবারের জামাই নাকি খুবই অপদার্থ, কোনো কাজের নয়। পরিবারের সকল সদস্য নাকি চান যে ওই জামাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের মেয়েকে ডিভোর্স দিয়ে চলে যাক। শালিনীর কথা মেনে নিতে পারছিলেন না যোগেশ, কিন্তু শত হোক নিজের মেয়ে তো। মেয়ের কথা একেবারে ফেলেও দিতে পারলেন না উনি। শালিনী বিদেশ থেকে পড়াশোনা করে এসে এখানে কাজ করছে। দেশে ফিরেই সে মিত্র পরিবারের সব ব্যবসার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। সে খুব ভালোভাবেই নিজের দায়িত্ব সামলাচ্ছে। তাই ও যদি নীলকে বেছে নিয়ে থাকে, তাহলে তার পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। নীলের কথা মেনে নিয়ে তাকে পেন্টিংটা দেখার একটা সুযোগ দিলেন যোগেশ। অপরদিকে নীল ম্যানসন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই আদ্রিতা যেন এক মুহূর্ত শান্তি পেল না। ও আগে এরকম কখনো অনুভব করেনি নীলের জন্য। কেন সোহিনী ওর সাথে কথা বলায় এত রাগ হচ্ছে আদ্রিতার? নিজেই নিজেকে বারবার প্রশ্ন করল সে। উত্তর কিছুই পেল না, কিন্তু এই ফিলিংসটা খুব ভালো লাগছিল আদ্রিতার। তাহলে কি এটাই ভালোবাসার অনুভূতি? যাই হোক, এই অনুভূতিটা আদ্রিতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। সেই সময় আদ্রিতা নিজের ফোনটা হাতে নিয়ে ঘরের ব্যালকনিতে চলে গেল। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজ। কলকাতার সেই প্যাচপ্যাচে গরমটা আজ আর নেই। মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে। সাথে সাথেই কিছু একটা ভেবে ফোনটা ওপেন করলো আদ্রিতা। তারপর আদ্রিতা কি করলো? ও কি নীলকে নিজের মনের কথা বলার জন্য ফোন করবে? আচ্ছা, ওই পেইন্টিংটা আসল নাকি নকল? একদিকে সোহিনী, অন্যদিকে শালিনী। নীল আদ্রিতার জীবনে এসব নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।